বাস্তবায়ন দেখতে চায়। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আজ বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দানকালে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। বক্তব্যে কৃষি ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা ফ্যামিলি কার্ড পাবে তাদেরকে এলপিজি কার্ডও দেয়া হবে। জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চায় বিএনপি। 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে, এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচনে নির্বাচিত করেছে, সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে হামের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এর বাইরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে সকল বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না, তার জন্য কৃষক সহায়তা প্রদানের নিশ্চয়তা করা। প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে এই যে এখানে বলেছে অডিটোরিয়াম তাদের দাবি, বিভিন্ন জায়গায় বলেছে রাস্তা ঠিক করতে হবে, তাদের কলেজ দরকার, সরকারিকরণ করা দরকার। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের এসব দাবি পূরণ করা, এসব বাস্তবায়ন করা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী নার্গিস বেগম, বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এবং বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাসের সমস্যা সমাধানে মা বোনদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে। আজ যশোরের শার্শা উপজেলার উলশিতে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করবে সরকার। জুলাই সনদকে যারা নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তারা সফল হলে জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচি ব্যাহত হবে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। যশোর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। 1976 সালের 1 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে উলসি যদুনাথপুর খাল খননের কাজ উদ্বোধন করেন, যা জিয়ার খাল নামে পরিচিতি পায়। দীর্ঘ অবহেলায় পলি জমে খালটি ভরাট হয়ে গেছে, যার ফলে এলাকায়
কৃষি ও পানি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। পরে পিতার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। খালের পাড়ে গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো সারা দেশে মা বোনদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে। আমরা দুদিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। তিনি বলেন, ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এই হবে আমাদের এই বার্তার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমরা যে রহমান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অফ করে পালন করার জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আর এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সত্য বাস্তবায়ন করব। জুলাই সনদকে যারা নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তারা সফল হলে জনগণের জন্য ন্যায় কর্মসূচি ব্যাহত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়, প্রিয় ভাই বোনেরা, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিহ্নিত খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উলসী যোজনাথপুর এই খাল খননের মাধ্যমে সরাসরি উপকৃত হবে এ অঞ্চলের মানুষ। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে। ফলে এ অঞ্চলের কৃষিতে নতুন জোয়ার আসবে আর স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। খুরশেদ আলম, বিটিভি নিউজ, শার্শা, যশোর। 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম তারিকুল ইসলামের সহধর্মিণী নার্গিস বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। হাসপাতাল প্রাঙ্গণ
প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল মানুষের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। তিনি বলেন, সরকারি সহায়তায় বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা দেয়া হবে। তারেক রহমান আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে অবশ্যই একটি সুস্থ জাতি প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটি ভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটি ভাবে একই রকম। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, দোকানে ধরেন যে মেশিনটা আছে সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়ার, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে এদেরকে আমরা প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব, এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল আমাদের ছেলে মেয়েদের মোবাইল আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠ ও বইয়ের মধ্যে নিয়ে আসা। এই ইনিশিয়েটিভের কথাটা যদি আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে নিতে পারি, সমাজের কাছে এসে এখনো অনেক মানুষ আছে যারা উদ্যোগ নিতে চায়। আপনাদের যদি জানা থাকে, শুধু যশোর না, অন্য জেলাতেও যদি জানা থাকে যে এরকম 10 জন মানুষ আছে যারা একটু উদ্যোগী হতে চায়, সেখানে সরকারের যদি কোনো কিছু করার থাকে জানাবেন আমাকে। সো এই লাইব্রেরির একটা এক্সটেন্ডেড ব্রাঞ্চ হিসেবে হয়তো ডেভেলপ হতে পারে যদি আপনার অন্য জেলা, কারণ খুলনা বিভাগেও যদি আরো কোনো জায়গায় করা যায়। সমস্যা কি? কারণ আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এখন শুধু মোবাইলের মধ্যে, মোবাইল থেকে বের করে হিসেবে দুটো জায়গায় নিতে চাচ্ছি বাচ্চাদেরকে। এক, খেলার মাঠে, 2 বইয়ে, এই দুটো জায়গায় বাচ্চাদের নিতে চাচ্ছি। আগামী 30 এপ্রিলের পর সারা দেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করবে সরকার। আজ জাতীয় সংসদে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধ করা প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সরকার। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর অভিজাত এলাকায় ব্যাপকভাবে অবৈধ সীসা বার ও লাউঞ্জ গড়ে ওঠে। তিনি বলেন, বর্তমান সরকার এ বিষয়ে সার্বক্ষণিক পুলিশি নজরদারি অব্যাহত রেখেছে এবং বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সীসা বার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময়ে অভিযানে কিছু সীসা বার বন্ধ হলেও পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু হতো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ কর্তৃক সার্বক্ষণিক প্রকাশ্য ও গোপন পুলিশি নজরদারি অব্যাহত আছে।
নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সিসা লাউঞ্জ রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদে আজ টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে অডিট অধিদপ্তর প্রকল্পটিতে বিভিন্ন আর্থিক অনিয়মের আপত্তি তুলেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি। এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠাকরণ এবং জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করেছে। অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এদিকে জাতীয় সংসদে আজ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং অভিবাসন সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিকে অনুসরণ করে। 1991 সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। স্পিকার বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। তিনি বলেন, তৃণমূলের জনগণ ও প্রান্তিক কৃষকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয় এবং সর্বমহলে সমাদৃত। স্পিকার যুক্তরাজ্যের সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। হাই কমিশনার সারা কুক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্য সর্বদা পাশে থাকবে। তিনি বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটে ব্রিটিশ সরকার যে কোনো যুদ্ধ ও সংঘাতকে নিরুৎসাহিত করে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাই কমিশনার প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের বিকল্প নেই, যা সংশোধন করবে নির্বাচিত সংসদরাই। তবে এজন্য বর্তমান নবীন নির্বাচিত সংসদ সদস্যদের অভিজ্ঞতা অর্জন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। সংসদের এলটি হলে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু, জি.কে. গৌস, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। তাই দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশ নেন। বক্তারা গণমাধ্যমের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। এ সময় চিফ হুইপ বলেন, বারবার হোঁচট খাওয়া গণতন্ত্রের গাছটি আবারও নতুন করে বপন করেছেন তারেক রহমান। সেই চারা গাছটিকে পরিচর্যার মাধ্যমে বড় করতে সকলের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে, টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, ওখানে লেখাই আছে এইবারের নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে এবং তারাই কাজগুলো করবে। সেখানে আমাদের তারেক সাহেব বলছে, তারেক রহমান সাহেব বলছেন যে তারিখ কমা সেবিকরণ সহ সব আমরা করবো ইনশাল্লাহ। আমরা জুলাই সনদ কেন করতে চাই না একটা মাত্র কারণে, আমাদের 220 জন নতুন সদস্য, অপোজিশনে যা আছে সব সংসদ দেখি নাই, সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা নাই। এটা তাদের দোষ নেই, এটা তাদের দোষ নাই। 2-3 সেশন গেলে দেখবেন এটা এখন কনসেন্ট্রেট না, তখন ঠিক মতো জায়গায় আসবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 49 জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোটের 36 জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের 12 জন এবং স্বতন্ত্র জোটের 1 জন প্রার্থীর নাম রয়েছে। নির্যাতিত ও নিপীড়িত বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করেছে সরকার। এখন থেকে 16699 নম্বরে ফোন করলেই পাওয়া যাবে লিগ্যাল এইড সেবা। আজ রাজধানীর কড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, আইনি সহায়তা পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। রাজধানীর কাকরাইল বস্তির এরশাদ মাঠে জার্মান দূতাবাসের সহায়তায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নির্যাতিত নিপীড়িত বিচার প্রার্থী যে কেউ আইনি সহায়তা পাবে। এখানে কোনো আর্থিক লেনদেনের বিষয় থাকবে না জেনে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। সরকারের এই উদ্যোগের ফলে আইনি সহায়তা এখন আরও সহজলভ্য হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দরিদ্র ও নির্যাতিত মানুষের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে জানান তারা। আমাদের কোনো সমস্যা হলে আমরা জানাইতে পারবো, আমরা বিচার পাবো, এটা আমাদের লাগি ভালো। দেশ গ্রামে অনেক আছে জমি জমা নিয়ে মামলা চলতেছে, আমরা মামলা চালাইতে পারতেছি না। সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে এটা আমাদের ভালো না। যে নোটিশটা পাইছি এটা পাইছি, এত খুব সুবিধা হবে আগে লিগেলে, যে কোনো সময় কল দিতে পারবো আগে। সরকার যে উদ্যোগ নিয়েছে এই জন্য ভালো লাগছে। কোনো লোক নির্যাতিত হইলে তারপরে সহযোগিতা করবে, এই জন্য ভালো লাগছে। আইনি সহায়তা মানুষের অধিকার আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সেবার মাধ্যমে আদালতে যাওয়ার আগে অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে সরকার তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি, যেমন যৌতুকের মামলা, দেনমোহর ভরণ পোষণের মামলা, চেক ডিজনারের মামলা। এই ছোট ছোট মামলাগুলো বছরের পর বছর আদালতে ঘুরে এবং দেখা যায় যে আদালতে একদিকে যেমন লিটিগেন্ট পিপুল হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে আদালতের মামলার জট বাড়ছে। সেই কারণে আমরা লিগ্যাল এইড কর্মসূচিকে সামনে এনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বলতে চাই, আদালতে যাওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে সমস্যার সুষ্ঠু সমাধান করেন। যৌন নির্যাতন ও হয়রানির শিকার হওয়া মানুষগুলো আদালতে যাওয়ার আগেই দ্রুততম সময়ে বিচার পাবে। এ সময় তিনি আদালতে মামলার জট কমানোর তাগিদ দেন। নির্যাতিত ব্যক্তি আইনি সহায়তা পেতে 16699 নম্বরে ফোন করলেই এ সেবা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখে আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি এবং লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। এর আগে জার্মান দূতাবাসের প্রতিনিধির সমন্বয়ে এই আইনি সহায়তা ক্যাম্প উদ্বোধন করেন আইনমন্ত্রী। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দিতে চায়। তিনি বলেন, বর্তমান প্রযুক্তি বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম, নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করবে সরকার। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সাংবাদিক সহ বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবৃত্তির বিষয়টি আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তথ্যমন্ত্রী। প্রধান চ্যালেঞ্জ তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার কিভাবে জনগণকে এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। কারণ যারা ফ্রিডম এক্সারসাইজ করছেন, সেটা প্রতিষ্ঠান হোক অথবা সেটা ব্যক্তিই হোক, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ফ্রিডমের অপব্যবহারটা এমন হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি ভুক্তভোগী হয়ে পড়ছেন তারা। অতএব গণমাধ্যমের স্বাধীনতা এবং অপতথ্যের হাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, দুটো কাজই তথ্য মন্ত্রণালয়কে একসঙ্গে করতে হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সঙ্গে আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার শিক্ষা খাতের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার জনাব মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সঙ্গে ইউকে ম্যানেজমেন্ট কলেজের সিইও এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের পরিচালক ডক্টর রবিন ক্যারি ও ডক্টর ডেভিড অ্যাটকিনসন উপস্থিত ছিলেন। পরে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মিস্টার মোহাম্মদ সুহাদা উথমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 7 মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এই মামলায় আজ সাক্ষ্য দেন শহীদ স্বজন নার্গিস। এছাড়া জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল এক। আজ তার দ্বিতীয় দিনের জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। তাকে জেরা করেন সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 মে নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ মামলাটির তদন্ত কর্মকর্তাকে জেরা শেষে এই আদেশ দেন। জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত রাখার আদেশ দেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিগত 2 বছরে হামের টিকা কার্যক্রম অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও দেয়া হয়েছে। টানা 2 মাসে হামের সংক্রমণে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিন শিশুরা হামের সংক্রমণে মারা যাচ্ছে। রোববার একদিনে 11 জন শিশুর হামে মৃত্যু হয়। এ পর্যন্ত 250-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। হামের প্রকোপ মোকাবেলা ও শিশুদের স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে করা ব্যারিস্টার পূর্ণিমা জাহানের এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 24 পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সহ জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয়তাবাদী চেতনাই হবে জাতির অনুপ্রেরণা। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রকিব সহ ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের সকল আন্দোলন সংগ্রাম সহ রাজনৈতিক পালা বদলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হয়েই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে তারেক রহমানের আমন্ত্রণে বিল গেটসের ঝটিকা সফরের সংবাদ। তবে ফ্যাক্ট চেকে জানা গেছে এটি বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সাম্প্রতিক নয়, বরং এটিকে 2005 সালে বিএনপি সরকারের সময়কার একটি ঘটনা বলে উল্লেখ করেছিলেন। বিস্তারিত স্বপ্না স্মৃতির ডেস্ক রিপোর্টে। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলিকে উদ্ধৃত করে তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরের দেশে এসেছিলেন বিল গেটস শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে সালেহ শিবলি বিল গেটসের সাম্প্রতিক কোনো সফরের কথা বলেননি, বরং তিনি তৎকালীন বিএনপি সরকারের আমলের কথা বলেছেন। বিল গেটস 2005 সালের 5 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসেন। আলোচিত পোস্টে শেয়ার করা বাংলাদেশ টাইমসের এই সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, 25 এপ্রিল বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত সংলাপে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি সেখানে তৎকালীন বিএনপি সরকারের আমলে বিল গেটসের বাংলাদেশ সফরের ঘটনা তুলে ধরেন। অর্থাৎ তিনি বিল গেটসের বর্তমান সময়ের সফরের কথা বলেননি, তৎকালীন বিএনপি সরকারের আমলের কথা বলেছেন। এ সংক্রান্ত দাবির তাই কোনো ভিত্তি নেই। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ। দর্শক, সময় হয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আবারও স্বাগত। এবার রয়েছে আন্তর্জাতিক সংবাদ।